আসসালামু আলাইকুম। আজকে বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সংঘাত এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার সুযোগে ২০২৪ সালে রেকর্ড আয় করেছে বিশ্বের শীর্ষ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানির সম্মিলিত আয় দাঁড়িয়েছে $৬৭৯ বিলিয়ন, যা আগের বছরের তুলনায় প্রায় ৬% বেশি। গাজা ও ইউক্রেনের যুদ্ধ সহ বিশ্বব্যাপী বাড়তে থাকা সামরিক উত্তেজনা অস্ত্রের চাহিদা বাড়িয়ে দিয়েছে, আর সেই চাহিদা থেকে এসব কোম্পানির লাভ অনেকটাই আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক অস্ত্র বাণিজ্যে সবচেয়ে বড় অংশীদার এখনো যুক্তরাষ্ট্র। শুধুমাত্র মার্কিন কোম্পানিগুলোরই মোট আয় দাঁড়িয়েছে $৩৩৪ বিলিয়ন, আগের বছরের চেয়ে প্রায় ৪% বেশি। লকহিড মার্টিন, নর্থরুপ গ্রুমেন ও জেনারেল ডাইনামিক্সকে শীর্ষ আয়ে থাকা প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করেছে সিপ্রি। যদিও F-35 যুদ্ধবিমান প্রকল্প, স্ট্র্যাটেজিক সাবমেরিন এবং নতুন প্রজন্মের ICBM প্রকল্পে বিলম্ব ও ব্যয় ছাড়িয়ে সংকটও প্রতিবেদনটিতে উল্লেখ রয়েছে। ইউরোপের অস্ত্র শিল্পেও গত বছর বড় ধরনের উত্থান দেখা গেছে। তালিকায় থাকা ২৬টি ইউরোপীয় কোম্পানির মধ্যে ২৩টি আয় বাড়াতে সক্ষম হয়েছে, যার মোট পরিমাণ দাঁড়িয়েছে $১৫১ বিলিয়ন। মহাদেশ জুড়ে ন্যাটো সদস্যদের বাড়তি সামরিক বিনিয়োগ, পূর্ব ইউরোপে উত্তেজনা এবং ইউক্রেন যুদ্ধে দীর্ঘমেয়াদী সহায়তা সব মিলেই ইউরোপীয় অস্ত্র শিল্পের দ্রুত সম্প্রসারণ হয়েছে বলে উল্লেখ করছে সিপ্রি। এশিয়া ওশেনিয়া অঞ্চলে চিত্রটি কিছুটা মিশ্র। চীনা প্রতিরক্ষা শিল্পে আয় কমেছে 10%, যার বড় অংশ এসেছে রাষ্ট্রীয় অস্ত্র নির্মাতা নরিনকোর বিপুল ক্ষতি থেকে। একাই ৩১% আয় কমিয়েছে প্রতিষ্ঠানটি। দুর্নীতি, চুক্তি বাতিল ও সামরিক আধুনিকায়ন পরিকল্পনার অনিশ্চয়তায় এ ক্ষতির মূল কারণ বলে মনে করছেন সিপ্রি। অপরদিকে জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা শিল্পের আয় যথাক্রমে 40% ও 31% বেড়েছে, যা অঞ্চলে শক্তির ভারসাম্যে নতুন ইঙ্গিত তৈরি করেছে। প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের 9টি কোম্পানি বিশ্বের শীর্ষ 100 অস্ত্র প্রস্তুতকারকের তালিকায় জায়গা পেয়েছে। এদের মোট আয় $৩১ বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 14% বেশি। গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েলের এলবিট সিস্টেমস, IAI ও রাফায়েল যৌথভাবে আয় করেছে $16.2 বিলিয়ন, 16% বৃদ্ধি সহ। বিশেষ করে ইসরায়েলি ড্রোন ও অ্যান্টি ড্রোন প্রযুক্তির আন্তর্জাতিক চাহিদা দ্রুত বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তুরস্ক প্রতিরক্ষা রপ্তানিতে শক্ত অবস্থান তৈরি করছে। তালিকায় জায়গা পাওয়া 5টি তুর্কি কোম্পানির সম্মিলিত আয় $10.1 বিলিয়ন, যার 95% এসেছে বাইকারের রপ্তানি আয় থেকে। রাশিয়া ও ইউক্রেন দুদেশেই যুদ্ধ সামরিক শিল্পের আয়ে প্রতিফলিত হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান জেএসসি ইউক্রেনিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রির আয় বেড়েছে 41%। অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার রোস্টেক ও ইউনাইটেড শিপ বিল্ডিং যৌথভাবে আয় করেছে $31.2 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 23% বেশি। অস্ত্র ব্যবসার এই ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে সিপ্রির মূল্যায়ন হলো, একদিকে বর্তমান যুদ্ধগুলো দীর্ঘায়িত হচ্ছে, অন্যদিকে বিশ্বের বড় শক্তিগুলো ভবিষ্যৎ সংঘাতের প্রস্তুতিতে সামরিক ব্যয় বাড়াচ্ছে। সব মিলিয়ে বিশ্ব ধীরে ধীরে আরো অস্ত্র নির্ভর ও সংঘাতপ্রবণ যুগে প্রবেশ করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো থেকে মুক্তি পেতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে পূর্ণ ক্ষমা চাওয়ার পর দেশ জুড়ে তীব্র রাজনৈতিক ঝড় উঠেছে। রবিবার রাতে তেল আবিবের প্রেসিডেন্টের বাসভবন ঘিরে হাজারো মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, রাষ্ট্রপতি যেন কোনোভাবেই নেতানিয়াহুকে ক্ষমা না করেন। বিক্ষোভকারীরা কলার স্তূপ সাজিয়ে এবং কমলাবন্দী পোশাক পরে ব্যঙ্গাত্মক প্রতিবাদ জানায়। স্লোগান ওঠে, ক্ষমা নয়, এই দেশ কোনো বেনানা রিপাবলিক নয়। বিরোধী দলীয় এমপি নামাল লাজিমি এবং সরকার বিরোধী আন্দোলনের মুখ শিকমা ব্রেসলারও বিক্ষোভে যোগ দেন। ব্রেসলার বলেন, তিনি যে বিভেদ সৃষ্টি করেছেন তার কোনো মূল্য না দিয়েই বিচার বাতিলের আবেদন করেছেন। এটা দেশকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে।
৭৬ বছরের নেতানিয়াহু বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে ক্ষমার চিঠি জমা দেন, যা রবিবার প্রকাশ্যে আসে। এতে তিনি কোনো দোষ স্বীকার করেননি, বরং দাবি করেন জাতীয় নিরাপত্তা পরিস্থিতি বিচার প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশ ভেতর থেকে বিভক্ত হয়ে পড়বে। তার আইনজীবীরা ১১১ পৃষ্ঠার ব্যাখ্যা জমা দিয়ে বলেছেন, বিচার চললে তিনি শেষ পর্যন্ত নির্দোষই প্রমাণিত হতেন। নেতানিয়াহুর বিরুদ্ধে গত ৫ বছর ধরে ৩টি মামলায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে বিচার চলছে। অভিযোগ রয়েছে বিলিয়নিয়ারদের কাছ থেকে $2,60,000 বিলাসপণ্য গ্রহণ এবং গণমাধ্যম ইতিবাচক প্রচারের বিনিময়ে অনৈতিক সুবিধা দেওয়ার। রাষ্ট্রপতির দপ্তর আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা হবে। ইসরায়েলের রাষ্ট্রপতির কাছে একচ্ছত্র ক্ষমা প্রদানের অধিকার রয়েছে, কিন্তু নেতানিয়াহুর এই পদক্ষেপকে বিরোধীরা রাজনৈতিক পাল্টা খেলা হিসেবে দেখছে। বিরোধী নেতা ইয়ার লাপিদ স্পষ্ট করে বলেছেন, দোষ স্বীকার, অনুশোচনা প্রকাশ এবং রাজনৈতিক জীবন থেকে সরে না গেলে কোনোভাবেই তাকে ক্ষমা দেওয়া উচিত নয়। বামপন্থী নেতা ইয়ার গোলান লিখেছেন, ৮ বছর বিচার চলার পর হঠাৎ ক্ষমা চাওয়া মানে শুধু দোষীদের আচরণ নয়। অন্যদিকে নেতানিয়াহুর অতি ডানপন্থী মিত্ররা তার আবেদনের পক্ষে অবস্থান নিয়েছে। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেন, রাষ্ট্রের নিরাপত্তার জন্য এটি জরুরি। ইসরায়েলি জনগণের মনোভাব অবশ্য বিভক্ত। সাম্প্রতিক চ্যানেল 12 জরিপে 48% মানুষ বিনা শর্তে ক্ষমার বিরোধিতা করছেন, আর 44% সমর্থন করছেন। আইনি দিক দিয়ে পরিস্থিতি আরও জটিল। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট জানিয়েছে, সাধারণত কেউ দোষী সাব্যস্ত হওয়ার পরই প্রেসিডেন্ট ক্ষমা দেন। বিচার চলাকালে বা আগে ক্ষমা প্রদান করা বিচার ব্যবস্থাকে বাইপাস করার ঝুঁকি তৈরি করে। সব মিলিয়ে প্রশ্ন জেগেছে, এই ক্ষমা আবেদন কি নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের শেষ ধাপ, নাকি আরও একবার তিনি ঝড় সামলে টিকে যাবেন? নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি ফৌজদারি বিচারের মুখোমুখি হয়েছেন। এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২০ সালের মে মাসে। ন্যাশনাল হেরাল্ড অর্থ পাচার মামলা নতুন মোড় নিয়েছে। এবার কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্র সহ একাধিক গুরুতর অভিযোগ আনল দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা, ইকোনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ). ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরের অভিযোগের ভিত্তিতে গত ৩রা অক্টোবর নতুন এফআইআর দায়ের করা হয়, যা আজ প্রকাশ্যে আসে। নতুন এফআইআরে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি) অপরাধমূলক ষড়যন্ত্র, ৪০৩ অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ, ৪০৬ বিশ্বাসভঙ্গ ও ৪২০ প্রতারণা ধারায় মামলা হয়েছে। ন্যাশনাল হেরাল্ড সংশ্লিষ্ট AJL অতীত থেকে কংগ্রেস পরিচালিত একটি প্রতিষ্ঠান। জওহরলাল নেহরুর প্রতিষ্ঠিত দৈনিক ন্যাশনাল হেরাল্ড ২০০৮ সালে বন্ধ হয়ে যায়। পরে ২০১৬ সালে ডিজিটাল সংস্করণ চালু হয়। বিতর্কের সূত্রপাত বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামীর ২০১২ সালের মামলার অভিযোগ ঘিরে। তার দাবি, গান্ধী পরিবার কংগ্রেস তহবিল ব্যবহার করে AJL এর প্রায় ৫,০০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি অবৈধভাবে দখল করেছে। অভিযোগ অনুযায়ী ইয়ং ইন্ডিয়ান নামের একটি সংস্থা মাত্র ৫০ লাখ টাকায় AJL এর নিয়ন্ত্রণ নেয়, যার ৭৬% শেয়ারের মালিক সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। ভারত বাংলাদেশ সীমান্তে নতুন ধরনের কাঁটাতারের বেড়া বসানোর কথা ভাবছে। ত্রিপুরা ফ্রন্টিয়ারের BSF আইজি আলোক কুমার চক্রবর্তী জানিয়েছেন, সীমান্তের বহু জায়গায় আগে বসানো বেড়াগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে এবং বিশেষ করে ত্রিপুরা অংশে অতিবৃষ্টির কারণে অনেক জায়গায় এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পুরনো বেড়া সরিয়ে নতুন ডিজাইনের বেড়া বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং BSF আশা করছে খুব শীঘ্রই নতুন নকশার বেড়া বসানোর কাজ শুরু হবে। এতে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। অলোক কুমার চক্রবর্তী আরও জানিয়েছেন, বাংলাদেশ ভারত সীমান্তের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও BSF এর মধ্যে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ এবং সহযোগিতামূলকভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারতের মোট সীমান্ত দৈর্ঘ্য ৪,০৯৬ কিলোমিটার।
5টি ভারতীয় রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে 2217 কিলোমিটার। এরপর ত্রিপুরা 856 কিলোমিটার, মেঘালয় 443 কিলোমিটার, মিজোরাম 318 কিলোমিটার এবং আসাম 262 কিলোমিটার সীমান্ত নিয়ে রয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের একটি ডেথ সেলে বিচ্ছিন্ন অবস্থায় আটকে রাখা হয়েছে, এমনই অভিযোগ করেছেন তার ছেলে কাসিম খান। দীর্ঘদিন ধরে অন্ধকার ও জানালাবিহীন কক্ষে তাকে বন্দী রাখা হয়েছে, যেখানে পরিবারের সদস্য, আইনজীবী বা চিকিৎসকের সঙ্গে কোনো যোগাযোগের সুযোগ নেই। এই অবস্থায় কারাগারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইমরানের 3 বোন ও পিটিআই নেতারা। তারা অভিযোগ করেন, সাক্ষাৎ অনুমতি ইচ্ছাকৃতভাবে বিলম্বিত বা প্রত্যাখ্যান করা হচ্ছে। এমনকি কারাগারের সামনে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এদিকে গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে ইমরান খানের মৃত্যুর গুজব, যা পুরোপুরি বাতিল করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। দলটির সিনেটর খুররাম জিশান জানিয়েছেন, ইমরান খান জীবিত আছেন এবং বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই আটক আছেন। তিনি অভিযোগ করেন, সরকার ইমরান খানকে দেশ ছাড়তে বাধ্য করার কৌশল হিসেবে তাকে নির্জন কক্ষে রেখে বিচ্ছিন্ন করে রেখেছে। পিটিআই দলীয় সিনেটর খুররাম জিশান জানিয়েছেন, ইমরান খানের জনপ্রিয়তাই সরকারের বড় ভয়। সেনাপ্রধান নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহল ইমরান খানকে দেশ ছাড়তে এবং বিদেশে গিয়ে নীরব থাকার চাপ দিচ্ছে। এমন শর্তে তাকে মুক্তি দেওয়ার আগ্রহ দেখানো হয়েছে, কিন্তু ইমরান খান তা প্রত্যাখ্যান করেছেন। জিশানের মতে, খানকে একা রাখা, ছবি বা ভিডিও প্রকাশ না করা এসবই তার প্রভাব কমানোর কৌশল। কারাগারে থাকলেও পিটিআই এর প্রতি তরুণদের সমর্থন আরো বেড়েছে বলে দাবি করেন তিনি। ইমরান খান বর্তমানে আল কাদির ট্রাস্ট মামলায় 14 বছরের সাজা ভোগ করছেন, যদিও তিনি অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন। জাতিসংঘ তার আটকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। আজকের বিশ্ব এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।